7 দিনের মধ্যে ডক্টর ইউনূসকে ক্ষমতা থেকে সরিয়ে শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী করবেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। খুব শীঘ্রই বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দেশে ফিরছেন শেখ হাসিনা। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস পদত্যাগ করেছেন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে আজ তিনি পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি। তা কার্যকর করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। ক্ষমতা হারানোর 1 বছর পর গোপনে আবারও সক্রিয় হওয়ার পায়তারা করছে নিবন্ধন স্থগিত থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা। ইতিমধ্যে দেশ জুড়ে নজিরবিহীন তাণ্ডব চালানোর আশঙ্কা জানিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সে সাথে বাড়তি সতর্কতা জারি করে দেওয়া হয়েছে সতর্কবার্তা। আজকে বাংলাদেশে যে পরিস্থিতি চলছে সেই পরিস্থিতিতে অনেকে বলছেন যে বাংলাদেশের গৃহযুদ্ধ চলছে, কেউ কেউ বলছেন যে বাংলাদেশ গৃহযুদ্ধের পথে, কেউ বলছে যে এই মুহূর্তে সরকার মুক্তিযুদ্ধের এই মুহূর্তে দরকার মুক্তিযুদ্ধের পক্ষে সেনাবাহিনীর সরকার। বিভিন্ন জন বিভিন্ন স্লোগান দিচ্ছে, কেউ বলছে এই মুহূর্তে দরকার শেখ হাসিনার সরকার। তো অনেকে যে আশঙ্কাটা করছে বাংলাদেশে কি আসলে গৃহযুদ্ধ চলছে। আসসালামু আলাইকুম, নতুন একটি সংবাদে আপনাকে স্বাগতম। সাথে আছি আমি এইচ.এম. রুবেল। প্রিয় দর্শক, বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে, যার কিছু অংশ বিশেষ ইতিমধ্যে ভিডিওর শুরুতেই আপনারা দেখেছেন। দর্শক, ভিডিওর শুরুতেই আপনারা দেখে বুঝে গিয়েছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এবং কোন বিষয়টিকে ইঙ্গিত করছে। তাই সকল দর্শকদের অনুরোধ করব একটা মুহূর্ত না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলেই মূল বিষয়টি বুঝতে পারবেন। দর্শক, আমরা আজ এটা কথা না বাড়িয়ে সরাসরি দেখে আসবো কাঙ্ক্ষিত সেই ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা প্রতিনিয়ত আপডেট খবর দেখতে চান তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে দিবেন পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে দেখার জন্য। যারা আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনারা কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। চলুন দর্শক, ভিডিওটিতে আমরা একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সব ভিডিওর আলোচনা দেখে আসি। 7 দিনের মধ্যে ডক্টর ইউনূসকে ক্ষমতা থেকে সরিয়ে শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী করবেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। খুব শীঘ্রই বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দেশে ফিরছেন শেখ হাসিনা। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস পদত্যাগ করেছেন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে আজ তিনি পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি। তা কার্যকর করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। ক্ষমতা হারানোর 1 বছর পর গোপনে আবারও সক্রিয় হওয়ার পায়তারা করছে নিবন্ধন স্থগিত থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা। ইতিমধ্যে দেশ জুড়ে নজিরবিহীন তাণ্ডব চালানোর আশঙ্কা জানিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সে সাথে বাড়তি সতর্কতা জারি করে দেওয়া হয়েছে সতর্কবার্তা। আজকে বাংলাদেশে যে পরিস্থিতি চলছে সেই পরিস্থিতিতে অনেকে বলছেন যে বাংলাদেশের গৃহযুদ্ধ চলছে, কেউ কেউ বলছেন যে বাংলাদেশ গৃহযুদ্ধের পথে, কেউ বলছে যে এই মুহূর্তে সরকার মুক্তিযুদ্ধের এই মুহূর্তে দরকার মুক্তিযুদ্ধের পক্ষে সেনাবাহিনীর সরকার। বিভিন্ন জন বিভিন্ন স্লোগান দিচ্ছে, কেউ বলছে এই মুহূর্তে দরকার শেখ হাসিনার সরকার। তো অনেকে যে আশঙ্কাটা করছে বাংলাদেশে কি আসলে গৃহযুদ্ধ চলছে। আসসালামু আলাইকুম। পৃথিবীর যে প্রান্ত থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে বাংলাদেশে যে পরিস্থিতি চলছে সেই পরিস্থিতিতে অনেকে বলছেন যে বাংলাদেশে গৃহযুদ্ধ চলছে, কেউ কেউ বলছেন যে বাংলাদেশ গৃহযুদ্ধের পথে, কেউ বলছে যে এই মুহূর্তে সরকার মুক্তিযুদ্ধের এই মুহূর্তে দরকার মুক্তিযুদ্ধের পক্ষের সেনাবাহিনীর সরকার। বিভিন্ন জন বিভিন্ন স্লোগান দিচ্ছে, কেউ বলছে এই মুহূর্তে দরকার শেখ হাসিনার সরকার। অনেকে যে আশঙ্কাটা করছে বাংলাদেশে কি আসলে গৃহযুদ্ধ চলছে। আসুন আমরা একটু দেখি, বিশ্লেষণ করি যে বাংলাদেশে গৃহযুদ্ধ চলছে কিনা বা গৃহযুদ্ধের পথে কিনা। গৃহযুদ্ধের সংজ্ঞা কি আসলে আমরা প্রথম সেটি দেখি, তারপরে এখান থেকে আমরা বলতে পারবো। এই যে দেখেন গৃহযুদ্ধের সংজ্ঞায় কি বলা হচ্ছে। গৃহযুদ্ধের সংজ্ঞায় বলা হচ্ছে যে গৃহযুদ্ধ হলো একটি দেশের বা রাষ্ট্রের অভ্যন্তরীণভাবে দুটি বা ততোধিক সংগঠিত দল বা গোষ্ঠীর মধ্যকার যুদ্ধ, যেখানে একটি দল কোনো অঞ্চল সরকার বা নীতি পরিবর্তনের বিরুদ্ধে লড়াই করে। এখন আমরা স্পষ্টতই দেখতে পাচ্ছি যে এখানে যে একটি দেশের মধ্যে যদি দুটি গোষ্ঠী পরস্পরের মধ্যে লড়াই করে তাদের নীতি আদর্শ প্রতিষ্ঠিত করার জন্য বা একটা নীতি বা আদর্শের বিরুদ্ধে, তাহলে সেটাকে গৃহযুদ্ধ বলে। তো এখন বর্তমানে যে পরিস্থিতি বাংলাদেশে বিরাজ করছে সেই পরিস্থিতিতে এটা কতটুকু সামঞ্জস্যপূর্ণ আসলে আমরা দেখি। এই যে এখন দেখেন যে এই যে বাংলাদেশে দুইটা ধারা, একটা হচ্ছে আওয়ামী লীগ এবং 14 দল, যেটা মুক্তিযুদ্ধের পক্ষের অসাম্প্রদায়িক রাজনৈতিক চেতনার নেতৃত্ব দেয়। অপরদিকে আরেকটা হচ্ছে বিএনপি, জামাত, ইসলামিক দল এবং মৌলবাদী দলগুলো। তারা প্রত্যেকে তাদের আদর্শ প্রতিষ্ঠিত করার জন্য লড়াই করছে। আমরা দেখেছি যে 5ই আগস্টের পরে ধানমন্ডি 32 নম্বর ভেঙে দেওয়া, মপ করে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘর ধ্বংস করে দেওয়া, ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান সবগুলো ধ্বংস করে দেওয়া কারা করছে? অন্য একটি গোষ্ঠী, বিএনপি, জামাত, ইসলামিক দল, মৌলবাদ এগুলো করছে। তার মানে এই সংজ্ঞায় যে বলা হচ্ছে যে দুটি গোষ্ঠী
সেই দুটি গোষ্ঠীর মধ্যে বাংলাদেশে স্পষ্টতই একটা বিভেদ, দ্বন্দ্ব এবং সংঘাত চলছে এবং মারামারি চলছে। সো সংঘার মধ্যে যে কথাটি বলা হচ্ছে সেটি এই অবস্থা থেকে আমরা প্রমাণ করতে পারি যে বাংলাদেশে গৃহযুদ্ধ চলছে। তারপরে আমরা যদি দেখি যে অঞ্চল যদি বিবেচনা করেন, ধরেন গোপালগঞ্জ আর সরকার দুই মেরুতে অবস্থান করছে। সরকার চাচ্ছে যে গোপালগঞ্জের নাম নিশানা একেবারে মুছে দিতে, আর গোপালগঞ্জ বলছে যে তারা তাদের নীতি আদর্শিক পিতা এবং আদর্শিক রাজনৈতিক দল আওয়ামী লীগকে চাচ্ছে তারা নিশ্চিহ্ন করে দিতে। এই যে একটা দ্বন্দ্ব সংঘাত চলছে, এই সংঘাতের দ্বন্দ্ব এবং সংঘাত থেকে আমরা বুঝতে পারি যে সংজ্ঞায় যে কথাটি বলা হচ্ছে সেটি এর মধ্যেও প্রমাণিত হয়। তারপরে আপনার যদি আজকের ঘটনা যদি আমরা দেখি, এই যে ধরেন গণ অধিকার পরিষদ এবং জাতীয় পার্টি, গণ অধিকার পরিষদ এবং জাতীয় পার্টির মধ্যে আজকে যেই দ্বন্দ্বটা হলো, মারামারিটা হলো, বিপি নূর তার নেতৃত্বে দলবল নিয়ে ওখানে গিয়ে জাতীয় পার্টির কার্যালয়ে গিয়ে ভাঙচুর করার চেষ্টা করেছে, আগুন দেওয়ার চেষ্টা করেছে এবং তাদেরকে বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার চেষ্টা করেছে। পক্ষান্তরে জাতীয় পার্টি তাদেরকে প্রতিহত করার চেষ্টা করেছে। এই যে দেখেন এখানে বিপি নূরকে রক্তাক্ত করা হচ্ছে, আহত করা হয়েছে এবং বিপি নূরেরাও জাতীয় পার্টির অনেক নেতা কর্মীদেরকে আহত করেছে, পিটিয়েছে। তার মানে হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক, এখানে যে সংজ্ঞায় যে বলা হচ্ছে দুটি রাজনৈতিক গোষ্ঠীর মধ্যে, না, আমি মনে করি সংজ্ঞা বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে গৃহযুদ্ধ চলছে এবং এই সংজ্ঞা ফিল আপ করে অতিরিক্ত হচ্ছে। একাধিক রাজনৈতিক দলের সাথে সংঘাত এবং সংঘর্ষ চলছে। তার মানে আমি মনে করি যে সংজ্ঞায় যা বলা হয়েছে অ্যাকর্ডিং টু দ্য ডেফিনেশন, আমি মনে করি যে বাংলাদেশে এখন গৃহযুদ্ধ চলছে। তারপর নীতি ও আইডিওলজির কথা যদি বলেন, যে নীতি ও আইডিওলজি যদি বলেন, আপনি দেখেন যে আজকে গতকালকে যে ঘটনাটি হয়েছে, যে মুক্তিযুদ্ধের পক্ষের একটি শক্তি লতিফ সিদ্দিকী, সাংবাদিক পান্না সহ, ডক্টর কামাল সহ, জেরাই খান পান্না সহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হাফিজুর রহমান কার্জন স্যার সহ তারা মুক্তিযুদ্ধের পক্ষের একটি সেমিনারে বক্তব্য দিতে চেয়েছিল। অথচ দেখেন আপনি কিভাবে তাদেরকে হেনস্থা করা হয়েছে। মানে তাদের যে আইডিওলজি, তাদের যে চিন্তা ভাবনা, সেই চিন্তা ভাবনাকে, আইডিওলজিকে কোনোভাবেই অপর একটি যে মৌলবাদী গোষ্ঠী, সেই মৌলবাদী গোষ্ঠী তারা কখনো এটা বাংলাদেশে প্রতিষ্ঠিত হতে দিবে না। এই জন্য লতিফ সিদ্দিকের মতো লোকদেরকে, বীর মুক্তিযোদ্ধা, সাবেক সাংসদ, মন্ত্রী, প্রবীণ রাজনীতিবিদ, তাদেরকে এইভাবে হেনস্থা করা হয়েছে এবং তাদেরকে জেলে পাঠানো হয়েছে। তারপরে আপনি যদি বলেন এই সংজ্ঞা থেকে আরেকটু আগ বাড়িয়ে যদি বলেন যে বাংলাদেশে কি গৃহযুদ্ধ চলছে, তাহলে এই সংজ্ঞা পরিপূর্ণ করার পরেও অতিরিক্ত আপনি বলতে পারবেন যে অবশ্যই বাংলাদেশে গৃহযুদ্ধ চলছে। কিভাবে চলছে আপনি দেখেন, এই যে একটু আগে আসিফ নজরুল স্ট্যাটাস দিয়েছে বিপি নূরের পক্ষে, স্ট্যাটাস দেওয়ার পরে সাথে সাথে হাসনাত এটাতে মন্তব্য করেছে আপনি বন্ডামি বাদ দেন। আবার এটার উপরে শাওন ক্রিটিসাইজ করে মন্তব্য করেছে তীব্র নিন্দা জানাচ্ছি। তার মানে কি, শুধু সংজ্ঞায় বলা হচ্ছে যে দুটি গোষ্ঠী বা দুটি রাজনৈতিক দলের মধ্যে, কিন্তু আমরা বাংলাদেশে বাস্তবিক প্রেক্ষাপটে দেখছি যে শুধু দুটি রাজনৈতিক গোষ্ঠী এবং রাজনৈতিক দলের মধ্যে সংঘাত হচ্ছে না, সংঘাত হচ্ছে রাজনৈতিক দলের মধ্যে, বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে, এবং সেটা পারিবারিক পর্যায়ে পর্যন্ত চলে এসেছে। তার মানে অ্যাকর্ডিং টু দ্য ডেফিনেশন, গৃহযুদ্ধের যে ডেফিনেশন, সেই ডেফিনেশন অনুসারে বাংলাদেশে গৃহযুদ্ধ চলছে। এখন আমার প্রশ্ন হচ্ছে, এখন আমার কথা হচ্ছে, আমাদের অনেকের প্রশ্ন হচ্ছে এ থেকে উত্তরণের উপায় কি? সো এ থেকে উত্তরণের উপায়, অনেকে বলছে যে শেখ হাসিনার সরকার দরকার, আবার কেউ কেউ বলছে যে না, এই মুহূর্তে মুক্তিযুদ্ধের পক্ষের সেনাবাহিনীর ক্ষমতা নেওয়া দরকার। সো বাট আমি মনে করি এই মুহূর্তে অবশ্যই ডেফিনেটলি শেখ হাসিনার সরকার দরকার, বাট যেহেতু এটা একটা জটিল প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছে, অন্তত পক্ষে আপাতত এই গৃহযুদ্ধটাকে থামানোর জন্য আমি মনে করি যে এই মুহূর্তে সেনাবাহিনীর, মুক্তিযুদ্ধের পক্ষের সেনাবাহিনীর এই মুহূর্তে ক্ষমতা দখলে নেওয়া দরকার। একমাত্র সেনাবাহিনী ক্ষমতা দখলে নিয়েই রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহণ করার মাধ্যমে এই পরিস্থিতিকে উত্তরণ ঘটাতে পারে। আমি আগেও বলেছি যে ভিপি নূরের উপর যে হামলাটা হয়েছে গতকাল, এটা সম্পূর্ণ পরিকল্পিত, এবং আপনারা ভিডিওতে দেখলে বুঝবেন যে ওই জায়গায় আসলে ভিপি নূরকে হামলা করার মতো কোনো কারণই ঘটেনি।
আইন শৃঙ্খলা বাহিনী পেটাতেই পারে। যদি সেই সিচুয়েশন হয় যেমন জানমালের নিরাপত্তার জন্য বা আইন শৃঙ্খলা বাহিনীর উপর যদি আক্রমণ করে, তাহলে তাদেরকে দমন করার জন্য লাঠিচার্জ, ছত্রভঙ্গ এগুলো করা যায়। কিন্তু যেখানে বিপি নূর চলে এসেছেন জাতীয় পার্টির অফিস প্রাঙ্গণ থেকে সংবাদ সম্মেলন করার জন্য নিজেদের কার্যালয়ের সামনে এসেছেন, সেখানে অতর্কিত এই হামলার কোনো যুক্তি আমি দেখি না। এবং এটা যে সম্পূর্ণ সুপরিকল্পিত এটা বলার অপেক্ষা রাখে না। এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে কেন এই হামলা হলো? জাতীয় পার্টির অফিস ঘেরাও বা মানববন্ধন এই কর্মসূচি যখন গণ অধিকার পরিষদ ঘোষণা করেছিল, তখন সেনাপ্রধানের নিরাপত্তা অফিসার ব্রিগেডিয়ার শামস তিনি বিপি নূরকে ফোন দেন। ফোন দিয়ে বলেন যে নূর ভাই এগুলো কইরেন না, এমনিতেই দেশ অনেক সংকটে, একটা নির্বাচন হোক, সে নির্বাচনে যে জিতে সে আসবে, যে জিতবে না সে আসবে না, তাই না? কিন্তু নির্বাচনের আগে এভাবে জাতীয় পার্টির অফিস ঘেরাও করা আপনার কোনো প্রয়োজন নেই বলে আমি মনে করি, প্লিজ দয়া করে আসবেন না। তখন নূর সাহসী, কিন্তু আবার একটু রাগও আছে। নূর বলে, আরে দূর, আপনারা সেনাবাহিনী আপনারা কি করতে পারবেন? জাতীয় পার্টি ফ্যাসিবাদের দোসর, এই জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে, কারণ এই গত 14-15 বছর ধরে আওয়ামী লীগের এই অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখতে সবচেয়ে বড় সহযোগী ছিল জাতীয় পার্টি, হুইচ ইজ ট্রু। তো যাই হোক, এরপর নুরুল হক নূর ঘেরাও করে মানববন্ধন করে ধাওয়া পাল্টা দেওয়া হয়। এই তারপরে যখন সে চলে আসে, তখন হয়তো বা উপরের কোনো নির্দেশ, এখন সেখানে যে কমান্ডার ছিল সে নির্দেশ দিয়েছে, নাকি আর উপরের লেভেল থেকে মানে সেনাপ্রধানের কাছ থেকে এই নির্দেশ এসেছে, এবার আমি শিওর না। কিন্তু উপরের লেভেল থেকেই এই নির্দেশটা এসেছে তাকে প্রহার করার জন্য। হয়তো এটুকু হতে পারে যে প্রহার করতে গিয়ে বেশি প্রহার করে ফেলেছে, বা এরকম হতে পারে, বাট এটা ছিল পরিকল্পিত। কেন এই হামলা চালানো হলো? সেটা হচ্ছে যে বাংলায় কথা আছে না, ঝিকে মেরে বউকে শেখানো। মানে ওই যে শাশুড়িরা কি করে, শাশুড়িরা তার নিজের মেয়েকে মারে আর কি, মায়েরা ছেলের বউকে শিখায়। তো এখানে শাশুড়ি হচ্ছে সেনাবাহিনী, আর ঝিটা তো বুঝলাম যে ঝি হচ্ছে বিপি নূর। তাহলে বউটাকে, বউটা হচ্ছে এনসিপির হাসনাত সার্জিস। বিপি নূরের গায়ে আঘাত করে হাসাদেরকে দেখালো যে ভবিষ্যতে যদি কোনো মবের চেষ্টা করো, তাহলে তোমাদের পরিণতিও কিন্তু এই নূরের মতো হবে। নূরের মতো নেতা, যিনি কিনা সেই কোটা আন্দোলন থেকে শুরু করে এই পর্যন্ত একটা সাধারণ ঘরের ছেলে হয়ে নিজেকে এই অনন্য উচ্চতা নিয়েছেন, নির্যাতন সহ্য করেছেন, জেল জুলুম সবকিছু করেছেন, কিন্তু এই রকম কেউ তাকে আগে মারেনি। এমনকি স্বৈরাচার সরকারও কিন্তু তাকে এইভাবে মারেনি, যেভাবে এই সেনাবাহিনী গতকালকে মারল। এবং সেনাবাহিনী এটাকে একটা টেস্ট কেস হিসাবে নিয়েছে এবং নূরকে মেরে এনসিপিকে দেখিয়ে দিয়েছে যে ভবিষ্যতে যদি কোনো দাবিতে কোনো মবের চেষ্টা করো, তাহলে তোমাদের পরিণতিও এইরকমই হবে। এবং এই কারণেই আপনারা জানেন যে এনসিপি খুবই ক্ষুব্ধ, তারা প্রতিবাদ করেছে। এবং আমি আগেও বলেছি যে বিপি নূরের উপর আক্রমণটা আসলে বিএনপি এবং জামাতের দ্বন্দ্বের একটা ফসল। বিএনপি জামাত বৈঠক করেছে, কিন্তু ফলপ্রসূ হয়নি। তখন জামাত মনে করতেছে যে হয়তো বিএনপি আওয়ামী লীগের মতো জাতীয় পার্টিকে নিয়ে এটা নির্বাচন করতে পারে এবং সেখানে জাতীয় পার্টির ব্যানারে ফ্যাসিবাদী আওয়ামী লীগ যোগ দিতে পারে। তো এই কারণেই তার চিন্তা করছে যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে, এবং তারা যেহেতু নিজেরা বড় দল কিছু বলতে পারে না, এই কারণে নূরকে দায়িত্ব দিয়েছে যে একটা জনমত তৈরি করে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার জন্য, একটা জনমত তৈরি করে, একটা আন্দোলন তৈরি করে, তারপর সরকারের উপর চাপ প্রয়োগ করে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে দিতে হবে। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ইতিমধ্যে আপনারা ভিডিওর আলোচনা দেখে বুঝতে পেরেছেন। এই বিষয় নিয়ে আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। নতুন নতুন খবর পেতে আমাদের চ্যানেলের নতুন একজন সদস্য হওয়ার অনুরোধ রইল। পরবর্তী আপডেট খবর পেতে সবার আগে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দর্শক, আজকের জন্য এতটুকুই ভিডিও ছিল, আর পরবর্তী ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।